সকলকে এই কার্যক্রমে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। দেখো, আগের বায়োলজি ক্লাসের হিস্টোলজি পার্টের মধ্যে আমরা প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ কলা নিয়ে অধ্যয়ন করেছিলাম এবং প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদ কলা সম্পর্কে সমস্ত কনসেপ্ট জানার প্রয়াস করেছিলাম। আজ এই ক্লাসের মাধ্যমে আমরা এনিম্যাল টিস্যু অর্থাৎ প্রাণী কলা নিয়ে অধ্যয়ন করব এবং এই প্রাণী কলা অর্থাৎ কি এই সমস্ত বিষয় এবং এর বিভিন্ন বিভাগ বা কার্যকারিতা এই সমস্ত বিষয় নিয়ে অধ্যয়ন হবে। অতএব প্রিয় বিদ্যার্থীগণ, ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং সাথে নোট করো, যাহাতে বিষয়টি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়। তাহলে কি এনিম্যাল টিস্যু অর্থাৎ প্রাণীকলা কি, এর বিভিন্ন বিভাগ এবং তাদের কার্যকারিতা কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে এনিম্যাল টিস্যু, দেখো এনিম্যাল টিস্যু অর্থাৎ প্রাণীকলা এই চারটি পার্টে বা ভাগে বিভক্ত করা হয়। এনিম্যাল টিস্যুকে চারটি পার্টে বা ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1 হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ আবরণী কলা। আমরা যখন প্লান্ট টিস্যু নিয়ে অধ্যয়ন করেছিলাম সেখানে কি দেখেছিলাম না, এই সম্পূর্ণ বাইরের টিস্যুটা প্লান্ট টিস্যুর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে এপিডার্মিস টিস্যু। এপিডার্মিস টিস্যু প্লান্ট টিস্যুতে অধ্যয়ন যখন হয়েছিল তখন আমরা কি দেখেছিলাম যে এপিডার্মিস টিস্যু, কিন্তু অ্যানিমেল টিস্যুর মধ্যে এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ আবরণী কলা। 2 নম্বর হবে যে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু অর্থাৎ যোজক কলা। যোজক কলা। নাম্বার 3 হবে মাসেল টিস্যু। মাসেল টিস্যু অর্থাৎ পেশি কলা। পেশি কলা। এবং নাম্বার 4 হবে নার্ভ টিস্যু। নার্ভ টিস্যু অর্থাৎ স্নায়ু কলা। তাহলে কি দেখলাম না, এনিম্যাল টিস্যুকে চারটি পার্টে বিভক্ত করা হয় বা ভাগে বিভক্ত করা হয়। 1 এপিথেলিয়াল টিস্যু, 2 কানেকটিভ টিস্যু, 3 মাসেল টিস্যু এবং 4 নার্ভ টিস্যু অর্থাৎ স্নায়ু কলা। আমাদেরকে এই প্রত্যেকটি বিভাগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে হবে। তাহলে দেখো, এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ আবরণী কলা কি তা জানতে হবে। এই আবরণী কলা অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু কি না, প্রাণী অর্থাৎ জন্তু শরীরের সম্পূর্ণ বাইরের অংশ এই টিস্যু দ্বারা গঠিত। উদাহরণ সহকারে যদি বলি যে মনুষ্য শরীরের ত্বক অর্থাৎ স্কিন এই টিস্যু দ্বারা গঠিত। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে না, প্রাণী অর্থাৎ জন্তুর শরীরের সম্পূর্ণ বাইরের অংশ এই টিস্যু দ্বারা, এই টিস্যু অর্থাৎ কলা দ্বারা গঠিত। এক্সাম্পল, মনুষ্য শরীরের স্কিন অর্থাৎ ত্বক এই টিস্যু দ্বারা গঠিত। 2 নম্বর, দেখো এই স্কিন এই টিস্যু দ্বারা গঠিত, অর্থাৎ এই টিস্যুটা এক পর্যায়ের বা এক প্রকারের প্রোটেক্টিভ টিস্যু অর্থাৎ সুরক্ষাকারী টিস্যু বা কলা। কারণ কি, শরীরের
প্রাণীর শরীরের সম্পূর্ণ বাইরের অংশই এই টিস্যু দ্বারা গঠিত। তাহলে বিভিন্ন রোগ জীবাণু থেকে এই টিস্যু আমাদেরকে প্রোটেক্ট করে, ওটা রক্ষা করে। তাহলে 2 নম্বর পয়েন্ট হবে যে এই টিস্যুকে প্রোটেক্টিভ টিস্যু বলা হয় বা সুরক্ষাকারী কলা বলা হয়। তাহলে আমরা কি দেখলাম না, এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো। 2 নম্বর হচ্ছে যে কানেকটিভ টিস্যু কি আমাদেরকে জানতে হবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে কানেকটিভ টিস্যু। দেখো, কানেকটিভ টিস্যু অর্থাৎ যোজক কলা, এটা কি, বিষয়টা কি না, প্রাণীর শরীরের সমস্ত অংশই অর্থাৎ অঙ্গ কোশিকা সমূহ এই টিস্যু দ্বারা গঠিত বা এই টিস্যু দ্বারা যুক্ত বা সংযুক্ত। এই টিস্যু দ্বারা অর্থাৎ প্রাণীর শরীরের সমস্ত অংশই অঙ্গ কোশিকা সমূহ এই টিস্যু দ্বারা যুক্ত। বিষয়টা কি দেখো না, বোন অর্থাৎ হাড়, কার্টিলেজ, ব্লাড, লিম্ফ এই সমস্তই এই টিস্যু দ্বারা সংযুক্ত। দেখো কি বটে ব্যাপারটা কি না, কানেকটিভ টিস্যু। দেখো এই টিস্যু দ্বারা শরীরের সমস্ত অংশই সংযুক্ত অর্থাৎ অঙ্গ কোশিকা সমূহ এই টিস্যু বা কলা দ্বারা সংযুক্ত। অর্থাৎ এই টিস্যু একটি কোঅর্ডিনেটরি টিস্যু, অর্থাৎ সমন্বয়কারী টিস্যু সংযুক্ত। অর্থাৎ এই টিস্যু সমন্বয়কারী টিস্যু, অর্থাৎ এই টিস্যু একটি সমন্বয়কারী কোঅর্ডিনেটরি টিস্যু। তাহলে এই টিস্যু কি করছে না, এই টিস্যু এক প্রকারের সমন্বয়কারী বা কোঅর্ডিনেটরি টিস্যু। তাহলে এই টিস্যু কানেকটিভ টিস্যুটা কি হবে? 2 নম্বর পয়েন্ট করো যে এই টিস্যুকে সমন্বয়কারী অর্থাৎ কোঅর্ডিনেটরি টিস্যু বলা হয়। অর্থাৎ সমন্বয়কারী কোঅর্ডিনেটরি টিস্যু বলা হয়। তাহলে এই কানেকটিভ টিস্যুকে কোঅর্ডিনেটরি টিস্যু বলা হয়। দেখো এই কানেকটিভ টিস্যু 2 প্রকারের হয়। কানেকটিভ টিস্যু অর্থাৎ যোজক কলা 2 প্রকারের হয়। কি না, দেখো 1 নম্বর পার্টটি হবে যে কানেকটিভ টিস্যু 2 প্রকারের হয়। দেখো 1 নম্বর পার্ট হবে
সলিড পার্ট, অর্থাৎ কানেকটিভ টিস্যুর প্রথম পার্ট হবে দুই প্রকারের হয়, এক সলিড পার্ট এবং লিকুইড পার্ট। এই সলিড পার্টের মধ্যে দুটি পার্ট, অর্থাৎ এই সলিড পার্ট অর্থাৎ কঠিনের মধ্যে দুটি পার্ট, এর মধ্যে থাকবে বোন অর্থাৎ হাড় বা অস্থি, বোন হাড় বা অস্থি, এবং অপর একটি পার্টটি হচ্ছে যে সলিড পার্ট। এই কানেকটিভ টিস্যুর দুটি পার্টে বিভক্ত করা হয়, এক সলিড পার্ট এবং লিকুইড পার্ট। এই সলিড পার্টের দুটি বিভাগ অর্থাৎ বোন এবং কার্টিলেজ। বোন এবং কার্টিলেজ একে তরুণাস্থি বলা হয়, তরুণাস্থি। এবং লিকুইড পার্টের মধ্যে দুটি পার্ট কি হবে সেগুলি না, দেখো লিকুইডের মধ্যে এক নাম্বার হবে ব্লাড অর্থাৎ রক্ত, এবং লিম্ফ অর্থাৎ লসিকা। রক্ত। দেখো বিষয়টা কি না, এই বোন এবং কার্টিলেজ এরা সলিড পার্ট, এবং বোন হচ্ছে একদমই সলিড পার্ট, এবং এই কার্টিলেজ হচ্ছে সেমি সলিড। দেখো এই বোন কি করে না, বোন আমাদের শরীরের সমস্ত কোষ এবং অঙ্গ সমূহকে যুক্ত করে, অর্থাৎ বোন কি করে না শরীরের আকৃতি অর্থাৎ আকারকে নির্ধারণ করে থাকে বোন। তাহলে বোন কি করছে বিষয়টি জানতে হবে। দেখো বোন হচ্ছে যে আমাদের শরীরের সমস্ত কোষিকা এবং অঙ্গ সমূহকে যুক্ত করে, শরীরের সমস্ত কোষিকা এবং অঙ্গ সমূহকে যুক্ত করে, এক নাম্বার। এবং দু নম্বর কি হবে না, এই বোন শরীরের আকার এবং আকৃতিকে নির্ধারণ করে থাকে, বোন দ্বারাই শরীরের আকার বা আকৃতি নির্ধারিত হয়। তাহলে বোন অর্থাৎ হাড় শরীরের আকার এবং আকৃতিকে নির্ধারিত করে থাকে, তাহলে বোন কি করে না শরীরের সমস্ত কোষিকা এবং অঙ্গ সমূহকে যুক্ত করে এবং শরীরের আকার বা আকৃতিকে নির্ধারণ করে। এবং এই কার্টিলেজ, দেখো কার্টিলেজ কি করে, তরুণাস্থি না, এই বোন অর্থাৎ হাড় সমূহকে, দেখো কার্টিলেজ কি করছে না শরীরের সমস্ত হাড় সমূহকে যুক্ত করে, অর্থাৎ বোনগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে, বোন সমূহকে একে অপরের সাথে সংযুক্ত করে। ব্যাপারটা কি তাহলে দেখো, কার্টিলেজ শরীরের বোন সমূহকে একে অপরের সাথে সংযুক্ত করে, একে অপরের সাথে সংযুক্ত দেখো একে অপরের সাথে সংযুক্ত করে।
তাহলে এই দুটি পার্ট হচ্ছে বোন, বোন অর্থাৎ হাড়, এবং কার্টিলেজ এই যে এই অংশটার মধ্যে যে যুক্ত করেছে, সংযুক্ত করেছে, তাহলে কার্টিলেজ, কার্টিলেজ হচ্ছে এই পার্টটি, কার্টিলেজ অর্থাৎ তরুণাস্থি। তাহলে কার্টিলেজ ব্যাপারটা কি আমরা বুঝলাম। দেখো এখানে আবার সলিড পার্টের মধ্যে আমরা বুঝতে পারলাম, কিন্তু লিকুইড পার্টের মধ্যে ব্লাড এবং লিম্ফ আছে, সেটা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। তাহলে ব্লাড এবং লিম্ফ জিনিসটা কি সেটাও আমাদেরকে জানতে হবে। দেখো ব্লাড, ব্লাড এবং লিম্ফ আমাদেরকে জানতে হবে। তাহলে কানেক্টেড টিস্যুর মধ্যে সলিড পার্ট হয়ে গেল, লিকুইড পার্ট, লিকুইড পার্ট একে দুটি পার্টে বিভক্ত, ব্লাড আর লিম্ফ, ব্লাড এবং লিম্ফ। এই ব্লাড কি করে না, আমরা যখন ভোজন অর্থাৎ খাদ্য গ্রহণ করি তখন তার পাচন অর্থাৎ ডাইজেশন হয়, এবং ডাইজেশন হওয়ার ফলস্বরূপ কি হয় না, খাবারটা মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ সূক্ষ্ম পোষক তত্ত্বে পরিণত হয়, এবং এই নিউট্রিয়েন্টস পরবর্তীকালে কি হয় না রক্তের মধ্যে যুক্ত হয়, অর্থাৎ এক প্রকার এই মাইক্রোনিউট্রিয়েন্টসই রক্ত তৈরি করে। তাহলে কি করছে না ব্লাড, তাহলে আমরা যখন ফুড ফুড অর্থাৎ খাদ্য গ্রহণ করি তা মাইক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ সূক্ষ্ম পোষক তত্ত্বে রূপান্তরিত হয়। এই কাজটি কি করে, কে করে, ডাইজেশন। ডাইজেশনের ফলস্বরূপ মাইক্রোনিউট্রিয়েন্টসে কনভার্ট হয়ে যায়, এবং পরবর্তীতে এই মাইক্রোনিউট্রিয়েন্টস কি করে না ব্লাডে মিলিত হয়ে যায় বা ব্লাড তৈরি করে, ব্লাড তৈরি করে। তাহলে 2 নম্বর পার্ট হবে যে এই ব্লাড হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের সমূহ। তাহলে ব্লাড হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্টসের সমূহ, মাইক্রোনিউট্রিয়েন্টস এর সমূহ। তাহলে ব্লাড কি না মাইক্রোনিউট্রিয়েন্টসের সমূহ। দেখো এই ব্লাডের দুটি পার্ট, আমাদেরকে ব্লাড কি সেটাও জানতে হবে। দেখো ব্লাডের দুটি পার্ট আমাদেরকে জানতে হবে, ব্লাডের দুটি পার্ট। দেখো অর্থাৎ ব্লাডের মধ্যে দুটি পার্ট বা ব্লাডের দুটি অংশ কি, সেগুলি কি? তাহলে দেখো ব্লাডের দুটি পার্ট, এক নাম্বার হবে বা এ পার্ট। দেখো এ পার্ট কি না ব্লাডের নন সেলুলার, আর এইদিকে সেলুলার পার্ট। দেখো ব্লাডের দুটি পার্ট, এক নন সেলুলার অর্থাৎ অকোষকীয়, এবং সেলুলার, বি পার্টটা হবে সেলুলার, সেলুলার অর্থাৎ কোষকীয়। এই নন সেলুলার হচ্ছে ব্লাডের জল বা পানি, অর্থাৎ নন সেলুলারটা কি
না ব্লাডের প্লাজমাটাই হচ্ছে নন সেলুলার, অর্থাৎ ব্লাডের পানি অর্থাৎ প্লাজমা, এই ব্লাডের প্লাজমাই হচ্ছে নন সেলুলার, অর্থাৎ সম্পূর্ণ ব্লাডের এই প্লাজমা হচ্ছে সম্পূর্ণ ব্লাডের প্রায় 55% হচ্ছে নন সেলুলার। 55% প্লাজমা পুরো ব্লাডের 55% হয়, তাহলে প্রায় প্লাজমা কি হয় না পুরো ব্লাডের 55% হয়। এবং এই সেলুলার পার্ট, এই সেলুলার পার্টটিকে কি বলা হয় না ব্লাড কার্ভ সেল। ব্লাড কার্ভ সেল, ব্লাড কার্ভ সেল। এই ব্লাড কার্ভ সেল কি না এই তিনটি পার্ট, দেখো আরবিসি, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস। তাহলে এই সেলুলার পার্ট হবে পুরো ব্লাডের প্রায় 45%। 45% এই সেলুলার পার্ট পুরো ব্লাডের। এই ব্লাড কার্ভ সেল তিনটি পার্ট, এক আরবিসি, দুই ডাব্লিউবিসি, তিন প্লেটলেটস। তাহলে কম্পোনেন্টস অফ ব্লাড আমাদেরকে তাহলে কি দেখব যে কম্পোনেন্টস অফ ব্লাড। দেখো কম্পোনেন্টস অফ ব্লাড, কম্পোনেন্টস অফ ব্লাড, কম্পোনেন্টস অফ ব্লাড। কি দেখলাম না দেখো কম্পোনেন্টস অফ ব্লাড, ব্লাডের কি দেখলাম না এই 55% হচ্ছে যে ব্লাডের প্লাজমা, প্লাজমা। এবং এই অংশ এইখান থেকে স্টার্ট হচ্ছে যে এই অংশটা হচ্ছে যে ব্লাড, এই অংশটা ব্লাড কার্ভ সেল, ব্লাড কার্ভ সেল। এর মধ্যে এই যে দেখলাম না এই আরবিসি, এর মধ্যে আরবিসি নিজেই প্রায় 45% আরবিসি নিজেই, এবং এবং 1% এই 1% এই 1% দেখো এই 1% এই 1% মোটেই 1% ডাব্লিউবিসি প্লাস প্লাস প্লেটলেটস, প্লেটলেটস নিয়ে গঠিত, গঠিত। তাহলে কম্পোনেন্টস অফ ব্লাড আমরা কি দেখলাম না যে 55% প্রায় ব্লাড প্লাজমা অর্থাৎ ব্লাডের পানি, এবং 45% হচ্ছে ব্লাড কার্ভ সেল, এবং তার মধ্যে নিজে অর্থাৎ আরবিসি নিজে প্রায় 45%, এবং 1% সরি পয়েন্ট নয় 1%, 1% আছে ডাব্লিউবিসি প্লাস প্লেটলেটস, প্লেটলেটস। তাহলে আমরা ব্লাডটা বুঝতে পারলাম। আর একটা ব্লাডের কি পার্ট দেখেছিলাম না যে দেখো ব্লাডের পার্টটা ঠিক হলো, এবারে আমাদেরকে দেখতে হবে যে লিম্ফ, লিম্ফ কি, লিম্ফ। তাহলে লিম্ফ, লিম্ফ কি অর্থাৎ লসিকা, লসিকা কি আমরা কি দেখলাম না লিকুইডের পার্টের মধ্যে ব্লাড আর লিম্ফ আছে। তাহলে ব্লাড নিয়ে আমরা
জানার প্রয়াস করলাম। এবার লিম্ফ অর্থাৎ লসিকা কি সেই জিনিসটাও আমাদেরকে জানতে হবে। তাহলে লসিকা অর্থাৎ লিম্ফ, লিম্ফ লসিকা। দেখো, যখন আমরা ভোজন অর্থাৎ ফুড খাদ্য সামগ্রী গ্রহণ করছি, তার ডাইজেশন হয়ে মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ সূক্ষ্ম পোষক তত্ত্বে পরিণত হচ্ছে, এবং সূক্ষ্ম পোষক তত্ত্ব পরিণত হওয়ার দরুন তার থেকে রক্ত অর্থাৎ ব্লাড উৎপন্ন হচ্ছে, এবং এই ব্লাড পরবর্তীতে কি করছে না প্রত্যেকটি কোষ সময়ে যাচ্ছে। এই যে কোষ সময়ে যাচ্ছে অর্থাৎ দেখো, কোষিকাতে আমাদের শরীরে বিলিয়ন বিলিয়ন কোষিকা নিয়ে গঠিত। এই যে ব্লাড শরীরের প্রত্যেকটি কোষিকা সমূহে যাচ্ছে, এই কোষিকা সমূহের মাঝেও ফাঁকা ফাঁকা অংশ থাকে, ফাঁকা ফাঁকা অংশ থাকে। এই ফাঁকা ফাঁকা অংশ তে এক প্রকার পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যখন রক্ত কোষিকা সমূহে যাচ্ছে এবং এই রক্ত কোষিকা সমূহে যেতে যেতে এক পর্যায়ে ছাঁকনির ন্যায় পরবর্তী কোষিকাতে যাওয়ার সময় ছাঁকনির ন্যায় এখানে কিছু পদার্থ স্টোর হয়। এই পদার্থ অর্থাৎ এই পদার্থটাকেই বলা হয় লিম্ফ, লিম্ফ অর্থাৎ লসিকা, লসিকা। তাহলে লসিকা কি আমরা জানার প্রয়াস করলাম। তাহলে দু রকম টিস্যু নিয়ে অধ্যয়ন হলো। এক নম্বর হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, 2 নম্বর কানেকটিভ টিস্যু। এবার 3 নম্বর টিস্যু দেখো, আমাদেরকে জানতে হবে 3 নম্বর টিস্যু হচ্ছে যে নার্ভ টিস্যু। 3 নম্বর টিস্যু হচ্ছে নার্ভ টিস্যু। তিন নম্বর টিস্যু হচ্ছে নার্ভ টিস্যু। দেখো, নার্ভ টিস্যু, নার্ভ টিস্যু অর্থাৎ স্নায়ু কলা, স্নায়ু কলা। নার্ভ টিস্যু অর্থাৎ স্নায়ু কলা কি, ব্যাপারটা কি বা কি জিনিসটা, এটা আমাদেরকে জানতে হবে। দেখো, নার্ভ অর্থাৎ নার্ভাস সিস্টেমের একক হচ্ছে নিউরন। তাহলে ইউনিট অফ নার্ভাস সিস্টেম, তাহলে এখানে দেখো লেখো যে ইউনিট অফ নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভ এর একক হচ্ছে, নার্ভ এর একক হচ্ছে ইউনিট অফ নার্ভাস সিস্টেম। কি হবে না নিউরন, নিউরন, নিউরন। নার্ভাস সিস্টেমের একক হচ্ছে নিউরন। এই নিউরন কি না মনুষ্য শরীরের সব থেকে বড় কোষিকা হচ্ছে নিউরন। তাহলে এখানে আরেকটা পয়েন্ট করে নাও যে মনুষ্য শরীরের সব থেকে বড় কোষিকা নিউরন। আর তাহলে মনুষ্য শরীরের সবচেয়ে ছোট কোষিকা কি হবে? স্পার্ম। তাহলে মনুষ্য শরীরের সব থেকে ছোট ছোট কোষিকা, সব থেকে ছোট কোষিকা হবে, মনুষ্য শরীরের সবচেয়ে ছোট কোষিকা কি? স্পার্ম।
মনুষ্য শরীরের সবচেয়ে ছোট কোষিকা হচ্ছে স্পার্ম। এই নার্ভ টিস্যু কি না মানুষ্য শরীরের, দেখো নার্ভ টিস্যুটা কি মনুষ্য শরীরের ব্রেন, স্পাইনাল কর্ড, এই নার্ভ টিস্যু দ্বারা গঠিত। অর্থাৎ নার্ভ টিস্যু হচ্ছে যে মনুষ্য শরীরের ব্রেন এবং স্পাইনাল কর্ড এই নার্ভ টিস্যু দ্বারা গঠিত বা নার্ভ টিস্যু দ্বারা তৈরি হয়। তাহলে নার্ভ টিস্যুটা কি আমাদেরকে জানতে হবে। দেখো নার্ভ টিস্যুটা কি জানতে হবে না মনুষ্য শরীরের, দেখো মনুষ্য শরীর বা যে কোনো প্রাণী, তাহলে নার্ভ টিস্যু কি না নার্ভ টিস্যু হলো যে এমন টিস্যু যার দ্বারা ব্রেন, স্পাইনাল কর্ড গঠিত হয়, তাকে নার্ভ টিস্যু বলা হয়। তাহলে নার্ভ টিস্যু কি না নার্ভ টিস্যু হলো এমন টিস্যু যার দ্বারা ব্রেন, স্পাইনাল কর্ড, ব্রেন, স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড, ব্রেন, স্পাইনাল কর্ড গঠিত হয়। তাকে নার্ভ টিস্যু বলে। দেখো ব্যাপারটা আমাদেরকে আরো একটু সহজভাবে বুঝতে হবে, এর মাহাত্ম খুব বেশি। দেখো নার্ভ টিস্যু কি করছে না, দেখো ইনার অ্যাকনলেজমেন্ট অর্থাৎ অন্তরের অনুভূতি। দেখো বিষয়টাকে নার্ভ টিস্যু, ঠিক আছে, বিষয়টাকে এভাবে জানতে হবে যে ইনার অ্যাকনলেজমেন্ট অর্থাৎ ইনার অ্যাকনলেজমেন্ট, ইনার অ্যাকনলেজমেন্ট অর্থাৎ অন্তরের অনুভূতির ফলে কি হচ্ছে না ফিলিংস বা সেন্টিমেন্টের উৎপত্তি হয়। ফিলিংস বা সেন্টিমেন্ট উৎপত্তি হয়। তাহলে ইনার অ্যাকনলেজমেন্ট অর্থাৎ অন্তর অনুভূতি ফলে অনুভূতি বা সেন্টিমেন্টের উৎপত্তি হয় এবং তার ফলে কি হয়, এর ফলে থট অর্থাৎ আমাদের বিচার করার একটা ক্ষমতা তৈরি হয়। থট, এই থটের ফলস্বরূপ কি হয় না থিঙ্কিং অর্থাৎ চিন্তা করার শক্তি প্রাপ্ত হয়। থিঙ্কিং অর্থাৎ চিন্তা করার শক্তি প্রাপ্ত হয় এবং এই থিঙ্কিং এর ফলস্বরূপ কি হয় না আইডিয়া 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 এবং অ্যাকশন এসে থাকে। তাহলে আর এই সমস্ত কার্যকারিতা করে থাকে ফাংশন অফ নার্ভ টিস্যু বা ফাংশন অফ ব্রেন। এই সমস্ত কার্যকারিতা ফাংশন অফ ব্রেন বা ব্রেন, এই সমস্ত কাজটা কে করে থাকে নার্ভ টিস্যু বা ফাংশন অফ ব্রেন। তাহলে নার্ভ টিস্যু আর এই অ্যাকশন অনুভূত হয় অর্থাৎ অ্যাকশনের কার্যকারিতা হয়ে থাকে ফাংশন অফ স্পাইনাল কর্ডের ফলস্বরূপ। তাহলে অ্যাকশনের ক্রিয়া সংঘটিত হয়, অ্যাকশনের ক্রিয়াটি অ্যাকশন এর কার্যকারিতা অনুভূত হয়
ফাংশন অফ স্পাইনাল কর্ড। তাহলে নার্ভ টিস্যু কি, দেখো নার্ভ টিস্যু সম্পর্কে আমাদেরকে জানতে হচ্ছে যে নার্ভ টিস্যু কে ডিজেনারেটিভ টিস্যু বলা হয়। দেখো আরেকটা পয়েন্ট নোট করো যে নার্ভ টিস্যুকে ডিজেনারেটিভ টিস্যু বলা হয়। কারণ কি? নার্ভ টিস্যুকে আরেকটা পয়েন্ট করো যে নার্ভ টিস্যুকে ডিজেনারেটিভ টিস্যু বলা হয়। তাহলে নার্ভ টিস্যু নার্ভ টিস্যু একে ডিজেনারেটিভ টিস্যু বলা হয়। অর্থাৎ এই নার্ভ টিস্যু হচ্ছে এমন টিস্যু যার নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে বা খতম হয়ে গেলে মনুষ্য পাগল হয়ে যায়। কারণ কি? কারণ এই টিস্যু আর কখনোই সংগঠিত বা এই টিস্যু আর কখনো রিকভারি করতে পারে না। অর্থাৎ মনুষ্য বা শরীরে প্রথমেই নার্ভ টিস্যু যে প্রয়োগটা, অর্থাৎ নার্ভ টিস্যুর যে সংরচনাটা হয়ে থাকে তা প্রথম থেকে মনুষ্যতে ক্রিয়াশীল থাকে এবং এই টিস্যু কখনোই আর নতুনভাবে তৈরি হয় না। তাই বলা হয় যে নার্ভ টিস্যু একবার শেষ হয়ে গেলে বা ধ্বংস হয়ে গেলে আর তার পরবর্তীতে সংগঠিত হওয়া সম্ভব নয়। অর্থাৎ এই টিস্যু একবার নষ্ট হলে আর কখনোই গঠিত হয় না। তাই এই টিস্যু যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ আস্তে আস্তে পাগল হয়ে যায় এবং তার মেমোরি পাওয়ার কমতে থাকে। তাহলে নার্ভ টিস্যুকে ডিজেনারেটিভ টিস্যু বলা হয়। দেখো কি করতে কি হচ্ছে না, এই টিস্যু দ্বারা এই টিস্যু একবার নষ্ট হলে আর পুনরায় তা গঠিত হয় না, তা গঠিত হয় না। এই কারণে যার নার্ভ টিস্যু যার নার্ভ টিস্যু নষ্ট হয়ে যায় সেই ব্যক্তি পাগল হতে থাকে, সেই ব্যক্তি পাগল হতে থাকে। কারণ তার আর পুনরাবৃত্তি কখনোই হয় না এবং ফলস্বরূপ মেমোরি পাওয়ার এবং ফলস্বরূপ মেমোরি পাওয়ার কমতে থাকে। তাহলে নার্ভ টিস্যু সম্পর্কে আমরা একটা জানার প্রয়াস করলাম। দেখো কিছু কোশ্চেন আছে এখানে যে নার্ভ টিস্যু কে তাহলে কোন টিস্যু দ্বারা ব্রেন স্পাইনাল কর্ড গঠিত হয়? এক, নার্ভ টিস্যু দ্বারা ব্রেন এবং স্পাইনাল কর্ড গঠিত হয়। এবং কোন টিস্যুকে ডিজেনারেটিভ টিস্যু বলা হয়? নার্ভ টিস্যুকে। এবং এই নার্ভ টিস্যু যার একবার ধ্বংস হয় তার আর কখনো রিকভারি সম্ভব নয়। তাহলে ব্রেন স্টর্মিংও এই নার্ভ টিস্যু নির্ধারণ করে। ব্রেন স্টর্মিং নার্ভ টিস্যু নির্ধারণ করে।
তাহলে নার্ভ টিস্যু আমরা দেখলাম। আরেকটা টিস্যু আছে যে মাসেল টিস্যু। কি টিস্যু আছে না মাসেল টিস্যু। তাহলে মাসেল টিস্যু আমাদেরকে জানতে হবে। দেখো মাসেল টিস্যু, মাসেল টিস্যু। 4 নাম্বার টিস্যু হচ্ছে মাসেল টিস্যু অর্থাৎ পেশি কলা। মাসেল টিস্যু কি না মনুষ্য শরীর বা সমস্ত শরীরের মাংসপেশি সমূহ এই টিস্যু দ্বারা গঠিত। তাহলে মাসেল টিস্যু কি না শরীরের সমস্ত মনুষ্য বা সমস্ত প্রাণীর শরীর, দেখো মনুষ্য বা মনুষ্য বা সমস্ত প্রাণীর শরীর এই মাসেল টিস্যু দ্বারা গঠিত। এই মাসেল টিস্যু দ্বারা গঠিত গঠিত 2 নম্বর হবে যে এই টিস্যু দ্বারাই শরীর সংকোচন এবং প্রসারণ লাভ করে। এই টিস্যু দ্বারাই শরীর সংকোচন অর্থাৎ শরীর সংকোচন এবং প্রসারণ লাভ করে, অর্থাৎ হাত পা এই টিস্যু দ্বারাই কার্যকারিতা লাভ করে। তাহলে শরীরের সমস্তই সংকোচন ও প্রসারণ এই টিস্যু দ্বারা নির্ধারিত হয়। শরীরের সংকোচন এবং প্রসারণ এই টিস্যু দ্বারা হয়। অর্থাৎ হাত পা কার্যকারিতা, যেমন হাত পা এর কার্যকারিতা এই টিস্যু দ্বারা সম্ভব। এবং 3 নম্বর হবে যে এই টিস্যু দ্বারাই শরীর গতিশীলতা লাভ করে। এই টিস্যু দ্বারাই শরীর গতিশীলতা লাভ করে। তাহলে কি হবে না এই টিস্যু দ্বারা শরীর গতিশীলতা লাভ করে। এই টিস্যু দ্বারা শরীর গতিশীলতা লাভ করে। এই টিস্যু দ্বারাই শরীর গতিশীলতা লাভ করে। 4 নম্বর হবে যে শরীরে ব্যথা অর্থাৎ পেন অনুভূত হয় এই টিস্যুর মাধ্যমে। শরীরের ব্যথা বা পেন অনুভূত হয় এই টিস্যুর মাধ্যমে। কারণ কি না দুর্ঘটনাজনিত কারণে বা যে কোনো কারণে যদি শরীরের কোনো অংশে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই স্থানটি কি হয় না আস্তে আস্তে ফুলতে থাকে এবং এই ফুলার কারণেই ব্যথা অনুভূত হয়। কেন হয় না যখনই শরীরে আঘাতপ্রাপ্ত হয় সেই স্থানে ল্যাকটিক বা পাইরুভিক অ্যাসিড সেখানে জমতে থাকে এবং এর ফলস্বরূপ ব্যথা অনুভূত হয়। তাহলে ব্যথার কারণ কি না মাংসপেশির মধ্যে আঘাতপ্রাপ্ত হওয়া, অর্থাৎ এই টিস্যুর কারণে শরীরে ব্যথা বা পেন অনুভূত হয় এবং এই টিস্যুর কারণে যেহেতু পেন বা ব্যথা অনুভূত হয় অতএব এই টিস্যুই আমাদেরকে সিগন্যাল অনুভূত করায় যে শরীরের কোনো অংশে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে কি বুঝলাম না এই টিস্যু মাসেল টিস্যু আমাদের সংকোচন অর্থাৎ প্রসারণ ক্ষমতাও এই টিস্যু দ্বারাই
প্রাপ্ত হয়, গতিশীলতা প্রাপ্ত হয়, শরীরে ব্যথা বা পেন অনুভূত হয় এই টিস্যুর কারণে। এবং কিছু প্রশ্ন আছে, দেখো প্রশ্নগুলো কি না, দেখো হাড্ডি এবং মাংসপেশি সমূহকে সংযুক্ত করে থাকে কোন সেল? টেন্ডন সেল। তাহলে হাড্ডি এবং মাংসপেশি অর্থাৎ বোন এবং মাংসপেশি সংযুক্ত করে কোন টিস্যু বা সেল? এটা হবে যে টেন্ডন সেল বা টিস্যু। টেন্ডন সেল বা টিস্যু। তাহলে বোন এবং মাংসপেশিকে সংযুক্ত করে টেন্ডন সেল। এবং এই মাসেল টিস্যুতে এক ধরনের প্রোটিন পাওয়া যায়। দেখো মাসেল টিস্যুর মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়। কি? তাহলে মাসেল টিস্যু অর্থাৎ মাসেল টিস্যু এর মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়। এবং এই প্রোটিনটি কি না মায়োসিন নামক এক ধরনের প্রোটিন পাওয়া যায়। তাহলে মাসেল টিস্যুর মধ্যে মায়োসিন নামক এই প্রোটিন পাওয়া যায়। মাসেল টিস্যুর মধ্যে মায়োসিন নামক এক ধরনের প্রোটিন পাওয়া যায়। মাসেল টিস্যুর মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায় এবং এই মাসেল টিস্যুকে তিনটি পার্টে বা ভাগে বিভক্ত করা হয়। দেখো মাসেল টিস্যুকে তিনটি পার্টে বা ভাগে বিভক্ত করা হয়। এক নাম্বার হবে যে মাসেল টিস্যুকে তিনটি পার্টে বা ভাগে বিভক্ত করা হয়। এক স্ট্রিপড, STRIPED, স্ট্রিপড বা ভলান্টারি টিস্যু। স্ট্রিপড বা ভলান্টারি টিস্যু এই শরীরের সমস্ত কঙ্কাল তন্ত্র এই টিস্যু দ্বারা গঠিত। তাহলে স্ট্রিপড বা ভলান্টারি টিস্যু কি না স্কেলিটন সিস্টেম। দেখো পুরো কঙ্কাল তন্ত্র অর্থাৎ পুরো কঙ্কাল তন্ত্র অর্থাৎ স্কেলিটন সিস্টেম এই টিস্যু দ্বারা গঠিত। এবং 2 নম্বর হবে যে আনস্ট্রিপড বা নন ভলান্টারি টিস্যু। কি না শরীরের সমস্ত, দেখো এই আনস্ট্রিপড অর্থাৎ নন ভলান্টারি টিস্যুটা কি না শরীরের অঙ্গ সমূহ, কিছু অঙ্গ দেখো কি কি না এর দ্বারা শরীর অর্গান সমূহ, এর দ্বারা শরীরের অর্গান সমূহ গঠিত হয়। যেমন স্টোমাক,
স্টোমাক অর্থাৎ পেট, উদর এই টিস্যু দ্বারা গঠিত। এবং নাম্বার 3 নাম্বার টিস্যু হবে যে কার্ডিয়াল টিস্যু, কার্ডিয়াল মাসেল টিস্যু, কার্ডিয়াল মাসেল টিস্যু। দেখো 3 নাম্বারটা হবে কার্ডিয়াল মাসেল টিস্যু। শরীরের হৃৎপিণ্ড অর্থাৎ কার্ডিয়াল মাসেল টিস্যু। দেখো কি শরীরের, দেখো হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড এই টিস্যু দ্বারা গঠিত। হার্ট এই টিস্যু দ্বারা গঠিত। তাহলে কার্ডিয়াল মাসেল টিস্যু দ্বারা হার্ট গঠিত। তাহলে মাসেল টিস্যু 3 প্রকার, এক স্ট্রিপ বা ভলান্টারি মাসেল টিস্যু, স্ট্রিপ মানে রৈখিক মাসেল টিস্যু, আর আনস্ট্রিপ বা নন ভলান্টারি মাসেল টিস্যু, এবং 3 নম্বর হচ্ছে কার্ডিয়াল মাসেল টিস্যু, এর দ্বারা হার্ট অর্থাৎ পিণ্ড গঠিত হয়। তাহলে আমরা কি দেখলাম, না ব্রেন গঠিত হচ্ছে নার্ভ টিস্যু দ্বারা এবং হার্ট গঠিত হচ্ছে কার্ডিয়াল মাসেল টিস্যু দ্বারা। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে।